ভৌতিক টক উইথ সন্দীপ এর নতুন এপিসোডে সবাইকে স্বাগত। আজ হরর নাইটে শুনবেন কাম পিশাচিনীর গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। আসুন শুরু করি আজ হরর নাইট। স্নান সেরে সন্দীপ নিজের পুরনো রংচটা গামছাটা পশ্চিমের ব্যালকনিতে মেলে দিল। এতক্ষণে নিজেকে একটু মানুষের মতো লাগছে। সেই বিকেল থেকে দোতলার ঘরগুলো পরিষ্কার করতে করতে তার কোমরে ব্যথা ধরে গেছিল। কাজ সেরে স্নান করে পরিষ্কার হয়ে সন্দীপ এবার যেন হাঁফ ছেড়ে বাঁচল। এখন কটা বাজে? বারান্দায় দাঁড়িয়ে বাইরের খোলা আকাশের দিকে তাকিয়ে সময়টা আন্দাজ করার চেষ্টা করল। বোধহয় রাত 9টা-10টা হবে। আজ পূর্ণিমা। ধবধবে সাদা উজ্জ্বল গোল চাঁদটা থেকে গলা মোমের মতো চুইয়ে চুইয়ে জ্যোৎস্না পড়ছে। সামনের জানালা বন্ধ দোতলা সাদা রঙের প্রতিবেশীদের বাড়িটাকে সেই মোম মাখানো জ্যোৎস্নার প্রলেপে এখন আরও প্রাণহীন সাদা লাগছে। আজ রাতটা এখানেই থাকতে হবে। সন্দীপ এখন তাই ইচ্ছা করলে খেয়ে নিয়ে পুবের সদ্য পরিষ্কার করা ঘরটাতে শুতে যেতে পারে। বাড়ি থেকে বেরোনোর সময় মা তাকে স্টিলের টিফিন ক্যারিয়ারে রাতের জন্য রুটি আলু ছেচকি করে পাঠিয়েছে, কিন্তু এখন তার খেতে ইচ্ছে করছে না। কয়েক ঘন্টা টানা পরিশ্রমের পর সন্দীপের মনটা এখন উন্মুক্ত বায়ু সেবন করতে চাইছে। একটু ভেবে সন্দীপ এবার দোতলায় সিঁড়ি ধরে খোলা ছাদের উদ্দেশ্যে রওনা দিল। তার কাছে যে চাবির গোছাটা আছে তাতে সিঁড়ি দরজার চাবিও আছে। খোলা ছাদে উঠে সন্দীপ একটা তৃপ্তির শ্বাস ফেলল। কি শান্তি! সাদা ধবধবে জ্যোৎস্নার আলোতে চারদিক ভরে গেছে। তার ওপর মৃদুমন্দ দক্ষিণা বাতাসও বইছে। দোতলার জানালা বন্ধ ঘরগুলো ধোঁয়া মোছা করতে গিয়ে সন্দীপ এতক্ষণ এগুলো খেয়ালই করেনি। যাক, একটু প্রত্যন্ত এলাকা হলেও কাকু বাড়িটা ভালোই কিনেছে, তার উপর আবার বেশ কম দামে। কি জানি, বাড়ির মালিকের বিদেশ যাবার তাড়া ছিল বলেই হয়তো দরাদরি না করে অনেক কমে ছেড়ে দিয়েছে। যাক গে, যা হয়েছে ভালোই হয়েছে। আর শহর থেকে এত ভেতরে কাকু তো আর থাকতে আসবেন না। হয়তো বিশুদ্ধ বায়ু সেবন করতে বছরে একাধবার সপরিবারে আসবেন। এখন হেমন্তের শুরু, তাই বাতাসটা প্রথমে আরামদায়ক মনে হলেও সন্দীপের এখন শীত শীত করছিল। কাঁধে ফেলা শার্ট গায়ে গলাতে গলাতে চাঁদের আলোয় সন্দীপ দেখতে পেল খোলা ছাদের এক কোণে একটা পুরনো জীর্ণ কাঠের চেয়ার রাখা আছে। ক্লান্ত সন্দীপ তক্ষুনি এগিয়ে গিয়ে সেই ধুলোমাখা চেয়ারেই বসে পড়ল। আরামে এবার সে একটা দীর্ঘ শ্বাস ছাড়ল। একা একা এই নির্জন ছাতে বসে সন্দীপ আকাশ পাতাল কত কিছু ভাবছিল। সত্যি, একই পরিবারের সদস্য হয়েও আজকের দিনে কাকুর দুটি বাড়ি ও শহরের মাঝে বিরাট কাপড়ের দোকান। সেই জায়গায় পিতৃহীন সন্দীপ কিনা বিকম পাশ করে অফিসে অফিসে চাকরির সন্ধানে হন্যে হয়ে ঘুরছে, আর বিধবা মাকে নিয়ে একটা ছোট্ট স্যাঁতস্যাঁতে ভাড়া বাড়িতে থাকছে। অবশ্য কাকু কখনো কখনো যেচে কিছু সাহায্য করেন, কিন্তু এভাবে আর কতদিন? আচ্ছা, আজ বিকেলে যে সাধারণ চেহারার ছেলেটি বাড়ি বিক্রির দালালের হয়ে তাকে বাড়ির চাবি দিতে এসেছিল, সে কি সন্দীপকে এই বাড়ির মালিক ভেবেছিল? না হলে যাবার সময় বারবার ওর দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল কেন? সন্দীপের কাছে কোনো কাজ বা সাহায্যের আশায়? হায়, ছেলেটি যদি জানত তার সঙ্গে ওর নিজের আর্থিক দিক থেকে বিন্দুমাত্র কোনো তফাৎ নেই। কথাগুলো ভাবতে ভাবতে সন্দীপ আনমনা হয়ে জ্যোৎস্নাস্নাত আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার নাকে জুঁই ফুলের মিষ্টি গন্ধ এলো। কি হলো? হঠাৎ এমন সুগন্ধ কোথা থেকে ভেসে আসছে? তবে কি আশেপাশে কোথাও জুঁই ফুলের গাছ আছে? উৎস সন্ধান করার জন্য সন্দীপ চারিদিকে তাকালো, আর আশ্চর্য হয়ে লক্ষ্য করল ছাদের এক প্রান্তে এক মহিলা দাঁড়িয়ে আছে। আলসেতে কনুই ঠেকিয়ে গালে হাত দিয়ে সে এখন উদাসভাবে উজ্জ্বল চাঁদটার দিকে তাকিয়ে আছে। সুগন্ধটা সম্ভবত তার শরীর থেকেই ভেসে আসছে। এক নজরে দৃশ্যটা দেখে সন্দীপ তো একেবারে কে এই মহিলা? কোথা থেকে এলো? তার দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে বলে সন্দীপ মুখটা দেখতে পাচ্ছে না। শুধু তার কোমর পর্যন্ত ছড়ানো একরাশ কালো চুল আর ধবধবে সাদা শাড়িটা দেখা যাচ্ছে। উতল হাওয়ায় মেয়েটির মাথার চুল ও শাড়ির আঁচল উঠছিল। সন্দীপ চেয়ার ছেড়ে উঠে একরাশ বিস্ময় ও উদ্বেগ নিয়ে তাকে প্রশ্ন করল, এ কি? আপনি কে? এখানে এলেন কিভাবে?
সন্দীপের প্রশ্ন বোধহয় মেয়েটির কানে গেল। সে ধীরে ধীরে পেছন ফিরে সন্দীপের দিকে তাকালো। চাঁদের আলোয় মেয়েটিকে এক পলক দেখে সন্দীপ বাক্যহারা হয়ে গেল। তাই 22 বছরের জীবনে এত সুন্দরী মেয়ে সে আগে কখনো দেখেনি। বিকম পাস, টাকা পয়সার হিসাব করা সন্দীপের ছেলেবেলায় মায়ের মুখে শোনা সেই রাজকন্যার রূপ বর্ণনা মনে পড়ল। হুবহু তেমনি, পটল চেরা চোখ, বাঁশির মতো নাক, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, পান পাতার মতো মুখ, কালো মেঘের মতো এক রাশ চুল। মেয়েটি যেন সত্যি সত্যি রূপকথার রাজ্য থেকে উড়ে এসেছে। পাতলা স্বচ্ছ সাদা শাড়ির ভেতর থেকে মেয়েটির শরীরের যে কাঠামো ফুটে উঠেছে তা একমাত্র অজন্তা ইলোরার নারী মূর্তির সঙ্গে তুলনীয়। খুঁত বলতে গায়ের রংটা যেন অস্বাভাবিক ফর্সা, অনেকটা অসুস্থ, রক্তহীন, নিষ্প্রাণ সাদা রঙের। আর 18-19 বছরের মেয়েটির চোখের দৃষ্টিও কেমন যেন ঘোলাটে। এত সুন্দরী মেয়েটির চোখে কটাক্ষ তো নেই, বরং দেখে মনে হয় কত কষ্টের কালো মেঘ দুটো চোখে জমা হয়ে আছে। একটু সহানুভূতির ছোঁয়া পেলেই সেই মেঘ বৃষ্টি হয়ে ঝরবে। নাকি এই জ্যোৎস্না রাতে এসবই সন্দীপের চোখের ভুল, কি জানি। মেয়েটি সন্দীপের দিকে তাকিয়ে ধীরে ধীরে খসখসে গলায় বলল, আমি প্রিয়া, কিন্তু তুমি কে? সন্দীপ সেই দৃষ্টির সামনে একটু থতমত খেয়ে গেল। বলল, আমি সন্দীপ, এটা আমার কাকার বাড়ি। তুমি এই বাড়ির ছাদে এলে কি করে? চাবি তো আমার কাছে আছে। প্রিয়া ম্লান হাসল। মুখে কিছু না বলে আঙুল দিয়ে পূর্ব দিকের ছাদটা দেখালো। সন্দীপ দেখল সাঁকোর দ্বারা পাশাপাশি দুটো বাড়ির ছাদ সংযুক্ত। সন্দীপ অবাক হল। সে শুনেছে আগেকার দিনে উত্তর কলকাতার কিছু সাবেকি বাড়িতে পাশাপাশি দুটো বাড়ির ছাদ এমনভাবে জোড়া থাকত। উভয় বাড়ির বলে এই গ্রাম্য এলাকার বাড়িতেও। তাছাড়া কাকা তো তাকে ফোনে বাড়িটার এই বৈশিষ্ট্যের কথা জানায়নি। সন্দীপ যখন আপন মনে 7-5 ভাবছে, তখন প্রিয়া দূর আকাশের দিকে তাকিয়ে বিনা ভূমিকায় শীতল স্বরে বলে বসল, আমার জীবনের একটা ঘটনার সঙ্গে এই জোড়া ছাদটার সম্পর্ক আছে, শুনবে সে গল্প? আকাশে এখন কোথা থেকে একরাশ ছেঁড়া ছেঁড়া মেঘ হাজির হয়েছে। সেই উড়ন্ত কালো মেঘের টুকরোগুলো চাঁদকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। সেই কারণে প্রিয়ার মুখটা কখনো উজ্জ্বল, কখনো বা অন্ধকার দেখাচ্ছে। এই আলো আঁধারির খেলা সন্দীপের মনের মধ্যে কেমন যেন নেশা জাগাচ্ছিল। প্রিয়ার শরীর থেকে ভেসে আসা জুঁই ফুলের মিষ্টি গন্ধে তার সেই নেশা আরও ঘন হচ্ছিল। তাই যা হচ্ছে সেটা একান্ত অস্বাভাবিক জেনেও সে বলে ফেলল, হ্যাঁ বলো, আমি শুনব। প্রিয়ার মুখে একটা প্রশান্তির রেখা দেখা দিল। রহস্যময়ী চাঁদের দিকে তাকিয়ে সে তার জীবনের গল্প শুরু করল। আমি নদিয়া জেলার একটা ছোট্ট গ্রামে জন্মেছি। ছেলেবেলায় বাবা মা মারা যাওয়ায় কাকারা আমাকে মামার বাড়ি মানেই পাশের বাড়িতে পাঠিয়ে দেয়। মামার বাড়িতে আমি যেমন কখনো অত্যাচারিত হইনি, তেমনি সম্মানও পাইনি। লেখাপড়া বেশি করিনি, বরং সে সময়ে বাড়ির কাজকর্ম করলে মামি বেশি খুশি হতো। মামা মামিকে বোঝাতো, প্রিয়া যা সুন্দরী, ওর বিয়েতে কোনো খরচ হবে না, দেখো ভালো বাড়ি থেকে বিনা পণে ওর জন্য সম্বন্ধ আসবে, শুধু কটা দিন যেতে দাও না। খাওয়া পড়ার অভাব না থাকায় মামার প্রতি কৃতজ্ঞতাবশত আমিও প্রায় দাসীর মতো তাদের সেবা করতাম। বিলাসিতা বলতে ছিল চুলে জুঁই ফুলের গন্ধওয়ালা তেল মাখা। মামি তাতে বাধা দিত না। মামার 2 ছেলে একটু বড় হয়ে শহরে পড়াশোনা করতে গেলে আমার উপর চাপটা বেশি পড়ে গেল, কিন্তু আমার তাতে কোনো আপত্তি ছিল না। এই পর্যন্ত শুনে সন্দীপ ভাবছিল, বাহ, প্রিয়ার সঙ্গে আমার জীবনের কিছুটা হলেও মিল আছে। প্রিয়া বলে যাচ্ছিল, ছেলেবেলা থেকে দেখে আসছি এই দুটো বাড়ির মানুষদের মধ্যে খুব ভাব। মামি আর এই বাড়ির কাকিমা প্রতি বিকালে তাদের ছেলেপুলেদের নিয়ে ছাদে উঠে গল্প করত। আমরা সবাই খুব আনন্দ করে খেলতাম। অবশ্যই মাঝের এই সাঁকোটার জন্য এটা সম্ভব হয়েছিল, কিন্তু ধীরে ধীরে 2 বাড়ির ছেলেপুলেরা বড় হয়ে পড়াশুনো বা চাকরির জন্য শহরে চলে গেল। পরে এই বাড়ির কাকিমারাও বাড়ি বিক্রি করে শহরে ছেলের বাড়ি চলে গেল। পৃথুলা মামিও বাতের ব্যথায় প্রায় পঙ্গু হয়ে ঘরবন্দি হয়ে পড়ল। আমি একদম একা হয়ে গেলাম। সারাদিন মামির হুকুম তামিল করে সন্ধেয় একাকী ছাদে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আপন মনে কত কিছু ভাবতাম। শুনেছিলাম এই বাড়ির নতুন মালিক এক চিত্রকর, নিরালায় ছবি আঁকার জন্য মফস্বলের বাড়িটা কিনেছেন।
কিন্তু সেই নিয়ে আমার কোনো আগ্রহ ছিল না। একবার এমনই জ্যোৎস্নাভরা সন্ধ্যায় আমি একাকী ছাদে দাঁড়িয়েছিলাম। হঠাৎ শুনলাম কেউ বলছে, বাহ, অপূর্ব সুন্দর। চমকে তাকিয়ে দেখলাম এই ছাদে দাঁড়িয়ে বছর ৩০-এর এক সৌম্যদর্শন ভদ্রলোক আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমার ভারী রাগ ও অস্বস্তি হল। রুক্ষ স্বরে বললাম, কে আপনি? একজন অচেনা মেয়েকে বিনা আলাপে এমন কথা বলছেন? আমি অভিক, একটু আধ আঁকি। আসলে শিল্পীর চোখ দিয়ে এই জ্যোৎস্নার আভায় তোমার শরীর থেকে ভেসে আসা জুঁই ফুলের মিষ্টি গন্ধ, তোমার উদাসভাবে দাঁড়িয়ে থাকা, সব মিলিয়ে তোমার মধ্যে আমি এক অনৈসর্গিক সৌন্দর্য আবিষ্কার করেছি। তাই মুগ্ধ হয়ে মুখ ফুটে প্রশংসা করে ফেলেছি। তুমি কি আমার উপর রাগ করলে? ওনার সরলভাবে বলা কথাগুলোয় আমি রাগ না করে বরং হেসে ফেললাম। সন্দীপ সারাদিনের ক্লান্তি ভুলে এক চিত্রশিল্পী ও এক সুন্দরীর প্রথম আলাপের গল্প হাঁ করে গিলছিল। প্রিয়া বলে চলছিল, সেই শুরু। তারপর থেকে প্রায় প্রতি সন্ধ্যায় মামা মামির চোখে ধুলো দিয়ে আমি অভিকের সঙ্গে গল্প করতে ছাদে যেতাম। মুগ্ধ হয়ে সে আমার সৌন্দর্যের নিখুঁত বর্ণনা দিত, আর আমি আনমনা হয়ে তা শুনতাম। তখন আমি সদ্য অষ্টাদশী, দু চোখে কত স্বপ্ন, নতুন জীবনের প্রতি কত আশা। সত্যি বলতে কি, এতদিন বড় অবহেলায় জীবনটা কেটেছে তো, তাই অভিকের কথাগুলো শুনলে আমি নিজেও যে এক পৃথক স্বাধীন মানুষ সে বিষয়ে সচেতন হতাম। একদিন সে আমাকে অনুরোধ করল আমার একটা ছবি আঁকতে চায়। ইতিপূর্বে ছবির বিষয়ে আমি কিছুই জানতাম না, কিন্তু ততদিনে অভিকের প্রতি আমার এত বিশ্বাস জন্মে গেছিল যে আমি নিশ্চিন্ত মনে তার হাত ধরে দু ছাদের মাঝের এই সাঁকোটা ধরে তার দোতলার আকার ঘরে চলে গেলাম। অভিক আমার নুট ছবি আঁকতে চেয়েছিল। সে যখন নিজের হাতে ওটি যত্নে আমার শেষ লজ্জাবস্তুটুকুও খুলে নিল, তখনও আমি পরম নির্ভরতায় তার মুখের দিকে তাকিয়ে আছি। প্রায় ঘণ্টা দুয়েকটি আরাম কেদারায় হেলান দিয়ে বসে আমি অভিকের নির্দেশ মতো মডেলের দায়িত্ব পালন করলাম। আঁকার শেষে আবেগের উচ্ছ্বাসে আমরা স্বেচ্ছায় একে অপরের কাছে ধরা দিলাম। এই সাঁকোটা দিয়ে আমায় ছাদে পৌঁছে দেবার আগে অভিক আমার মুখ চুম্বন করে বলল আমি যেন কোনো রকম চিন্তা না করি। সামনের আর্ট এক্সিবিশনের ঝামেলাটা কেটে গেলে সে আমাকে বিয়ে করবে। তার আগে যেন আমি বাড়ির কাউকে কিচ্ছু না বলি। সন্দীপ স্থির হয়ে সব শুনছিল। প্রিয়ার শরীর থেকে ভেসে আসা মিষ্টি জুঁই ফুলের গন্ধে সেও ধীরে ধীরে আবিষ্ট হয়ে যাচ্ছিল। প্রিয়া বলছিল, তারপর থেকে প্রায় প্রতিদিন সন্ধ্যায় আমি এই সাঁকো ধরে তার আঁকার ঘরে চলে যেতাম। সে কখনো আমার ছবি আঁকত, কখনো বা শুধুই আদর করত। একদিন সে খুশি হয়ে আমায় বলল আমাকে মডেল করে আঁকা তার একটা ছবি কোনো প্রতিযোগিতায় প্রথম হয়েছে, তার জন্য সে মোটা অঙ্কের টাকা পুরস্কারও পেয়েছে। ছবিটার নাম সে দিয়েছিল ইনোসেন্ট গার্ল। সন্দীপ এবার চমকে উঠল। এতক্ষণ সে আপন মনে প্রিয়ার জীবন কথা শুনছিল, কিন্তু এখন ইনোসেন্ট গার্ল শব্দটা তার মাথায় ঝংকার দিয়ে গেল, সেই সঙ্গে অভিক নামটা। তার মনে হলো এই তাহলে ইনোসেন্ট গার্ল খ্যাত বিখ্যাত চিত্রশিল্পী অভিক চ্যাটার্জি। সন্দীপ তো ওর এক বন্ধুর মুখে এর কথা শুনেছে। লোকটা খ্যাতনামা হলেও চরিত্র নাকি ভালো নয়। সেই বন্ধুর এক চিত্রশিল্পী বোনকে অভিক নাকি খারাপ প্রস্তাব দিয়েছিল। বিনিময়ে সে বন্ধুর বোনকে আঁকার জগতে বিখ্যাত করে দেবার টোপ দিয়েছিল। সেই মেয়ে অবশ্য সরাসরি সে প্রস্তাব নাচ করে ওনার বাড়ি থেকে পালিয়ে এসেছিল। প্রিয়া সেই পদলোকটার পাল্লায় পড়েছিল। প্রিয়া কিন্তু আপন মনে বলে চলেছিল, অভিক এবার উচ্ছ্বাসের সঙ্গে আমার কাজের পুরস্কার স্বরূপ আমাকে একটা সোনার হার পরাতে গেল। কিন্তু ততদিনে কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হয়ে আমি বুঝে গেছি একটা কুমারী মেয়ের জীবনের চরম সর্বনাশ আমার জীবনে ঘটে গেছে। আমি অভিকের সন্তান ধারণ করেছি। কাঁদতে কাঁদতে অভিককে এবার সব কথা বলে দিলাম। শুনে সে একটু গম্ভীর হয়ে গেল। গয়না পরাতে উদ্যত হাত তার এলিয়ে পড়ল। তারপর যেন জোর করে শুকনো হেসে বলল, কোনো চিন্তা করো না, মাসখানেকের মধ্যে আমি তোমাকে বিয়ে করব। সান্ত্বনা দিয়ে সেদিন সে আমাকে ছাদের পথ দিয়ে এগিয়ে দিল। আমি তার উপর ভরসা করে বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমোলাম। কিন্তু পরদিন সকাল থেকে দেখা গেল ঘরে তালা দিয়ে অভিক কাউকে কিছু না জানিয়ে তড়িঘড়ি পালিয়েছে। সেই যে গেল, আর সে ফিরে এলো না। কথাগুলো বলতে বলতে প্রিয়ার গলার স্বর
কান্নায় বুজে গেল। সন্দীপের মনটা দুঃখে ভরে গেল। একটু আগে প্রিয়ার মায়াময় সৌন্দর্য ও ফুলের গন্ধ ভরা শরীরটা দেখে সে আকৃষ্ট হয়েছিল, কিন্তু এখন পিতৃমাতৃহীন অসহায় প্রিয়ার দুঃখে সে সমবেদী হল। তার মনে হল শট ও চরিত্রহীন অভিক যে কলকাতা শহরেই সশরীরে বর্তমান আছে তা এখন প্রিয়াকে জানানো উচিত। আগে পিছে কিছু না ভেবেই আলতো করে পেছন থেকে প্রিয়ার পিঠে হাত রেখে সে সমবেদনার সঙ্গে নিজের কথাগুলো বলতে গেল। ঠিক সেই মুহূর্তে এক বীভৎস ঘটনা ঘটল। পিঠে হাত পড়া মাত্র প্রিয়া ছিটকে উঠে সরসে সন্দীপের দিকে তাকালো। মুহূর্তে তার চোখ মুখ বীভৎস হয়ে উঠল। ভাঙা খসখসে স্বরে সে হুঙ্কার দিয়া বলে উঠল, তোর এত বড় সাহস আমার গায়ে হাত দিতে আসিস? তোরা পুরুষরা সবাই সমান। সুন্দরী মেয়ে দেখলেই মুখ থেকে লালা ঝরে না? একবার আমি ঠকেছি, আর নয়, আজ আমি তোকে শেষ করে দেব। সন্দীপ সবিস্ময়ে দেখল প্রিয়ার পদ্মের মতো সুন্দর মুখ ও চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে। চুলগুলো শনের নুড়ির মতো খসখসে জট পাকানো। সরু ও ধারালো দাঁতগুলো মুখের বাইরে বেরিয়ে এসেছে। উত্তেজনায় তার মুখ থেকে ফেনা বেরোচ্ছিল। সেই ভুতুরে ভয়ঙ্কর উগ্র মূর্তির সামনে সন্দীপের কথা বলার ক্ষমতা হারিয়ে গেল। হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইতে চাইতে সে এক পা করে পিছিয়ে যাচ্ছিল। প্রিয়াও দুটো হাত বাড়িয়ে একটু একটু করে তার দিকে এগোচ্ছিল। হঠাৎ সিঁড়িতে কারো দৌড়ে আসার শব্দ হলো। সেই সঙ্গে একটা আর্ত পুরুষ কণ্ঠ শোনা গেল, প্রিয়াদি, ওকে ছাড়ো, আমি সুশীল, আমি বলছি ও খারাপ ছেলে নয়, প্লিজ ওকে ছাড়ো। প্রিয়া এবার থমকে দাঁড়িয়ে গেল। তারপর অদ্ভুতভাবে ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। সন্দীপ অবসন্নভাবে মেঝেতেই বসে পড়ল। তক্ষুনি ওরই সমবয়সী একটি ছেলে দৌড়ে ওর কাছে এসে উদ্বেগের সঙ্গে জিজ্ঞাসা করল, তুমি ঠিক আছো তো? সন্দীপ ঘোলাটে চোখে তাকিয়ে দেখল আজ বিকেলে এই ছেলেটি ওকে চাবি দিতে এসেছিল। সন্দীপের সপ্রশ্ন দৃষ্টির সামনে সে নিজে থেকেই বলতে থাকল, আমি সুশীল, এই পাড়ায় থাকি তো, তাই এই দুই বাড়ির অতীত ইতিহাস জানি। এই বাড়ির পুরনো মালিক এক চিত্রশিল্পীর সঙ্গে প্রেমের সম্পর্কের ফলে ওই বাড়ির প্রিয়া দিদি প্রেগনেন্ট হয়ে গেছিল। সেই খবর জানার পর লোকটি রাতারাতি বিদেশে পালিয়ে যায়। মামির গঞ্জনা ও লোক লজ্জায় মাসখানেক পরে প্রিয়াদি এই ছাদ থেকে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে প্রতি পূর্ণিমার রাতে প্রিয়াদির আত্মা এই ছাদে ঘুরে বেড়ায়, কখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। প্রিয়াদির মামা মামি এরপর তাদের বাড়ি তালা দিয়ে কলকাতায় ছেলেদের কাছে চলে যায়। সেই থেকে ওই বাড়ি তালাবন্ধই আছে। এই বাড়ির মালিক কিন্তু দালালের সাহায্যে ছাদের মাঝের সাঁকোটা ভেঙে দেয়াল তুলে বাড়িটা তোমাদের বিক্রি করে দেয়। তোমরা বাড়ি কেনার আগে হয়তো ভালো করে খবর নাওনি, তাই এত সহজে বিক্রি হয়েছে। সন্দীপ চমকে তাকিয়ে দেখল সত্যি সত্যি দুই বাড়ির মাঝে কোনো সাঁকো নেই। প্রিয়ার আত্মা তাহলে সন্দীপের চোখে এই ভ্রম সৃষ্টি করেছিল। প্রিয়া প্রকৃতপক্ষে এক অতৃপ্ত আত্মা। সুশীল বলে চলেছিল, আজ চাবি দেওয়ার সময় একবার ভাবলাম তোমাকে প্রিয়াদির কথা বলি, কিন্তু দালালের নিষেধ ছিল বলে সাহস পাইনি। কিন্তু একটু আগে পূর্ণিমার চাঁদ দেখে মনে হলো অন্তত আজকের রাতে ছাদে যেন না ওঠো, সে ব্যাপারে তোমাকে সাবধান করে দিয়ে আসি। এসে দেখলাম এই দৃশ্য। বাপ রে, আমি যদি সময় মতো না আসতাম তবে আজ যে কি হতো। সন্দীপ এতক্ষণে একটু প্রকৃতিস্থ হয়েছিল। সুশীলের হাত দুটো জড়িয়ে ধরে সে বলল, তোমাকে ধন্যবাদ ভাই, এই বাড়ি আমার কাকার। আমি এক শিক্ষিত বেকার ছেলে, কিন্তু প্রিয়া আমাকে ভুল বুঝেছে। আমি বড়লোকের চরিত্রহীন ছেলে নই, কোনো অসৎ উদ্দেশ্যে ওকে স্পর্শ করতে যাইনি। একটা বিরাট ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। আমি ওকে আর একবার ডেকে কিছু কথা বলতে চাই। তুমি আমাকে বলো কিভাবে ওর সঙ্গে কথা বলা যাবে। সুশীল অবাক হয়ে বলল, তুমি কি পাগল? কেউ কখনো সেধে ভূতের সঙ্গে আবার দেখা করতে চায়? আমার কথা শোনো, চলো দুজনে এক্ষুনি নিচে নেমে যাই। কিন্তু সুশীলের মুখের কথা মুখেই থেকে গেল। ছাদের কোণের দিকে তাকিয়ে তার চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। সন্দীপ সেদিকে তাকিয়ে দেখল আগের মতোই ওদের দিকে পেছন ফিরে প্রিয়া সেখানে দাঁড়িয়ে আছে। দেখে মনে হয় ওদের সব কথা তার কানে গেছে। বাকি কথা শুনতে সে আবার এসেছে। সন্দীপ এবার নরম স্বরে বলল, প্রিয়া,
আমি অসৎ নই, বরং তোমাকে আমি এটা বলতে চাই যে অভিকবাবু বিদেশে নয়, কলকাতার গল্ফ গ্রিনে ১৩-র ২ নম্বর বিশাল বাড়িতে একাকী থাকে। নামী চিত্রশিল্পী হওয়ার সুযোগে সে তোমার মতো আরও অসহায় মেয়ের সরলতার সুযোগে তাদের ক্ষতি করে। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি কালকেই ওনার কাছে যাব। তোমার মতো একটা ঘরোয়া ভালো মেয়ের এমন ক্ষতি উনি কেন করলেন তা আমি। তুমি কাকে বলছো? প্রিয়াদি তো কর্পূরের মতো উবে গেল। কথা বলতে সন্দীপ অন্যমনস্ক হয়ে গেছিল। সে সময়ে সুশীল উত্তেজিত স্বরে বলে উঠল। সন্দীপ চমকে তাকিয়ে দেখল সত্যি সত্যিই প্রিয়া অদৃশ্য। শুধু ছাদের আলসেতে এক মুঠো টাটকা জুঁই ফুল রাখা আছে। সে রাতটা সন্দীপ আর সুশীল মায়ের পাঠানো খাবার ভাগ করে খেয়ে পূর্ব দিকের ঘরে গল্প করেই কাটিয়ে দিল। পরদিন সকাল ৮টা-৯টার দিকে সন্দীপ বাস ধরতে মোড়ে এলো, সঙ্গে সুশীল। বাস ধরার আগে সন্দীপ যখন চায়ের দোকানে চা টোস্ট খাচ্ছে, তখন সুশীল ওর পাশে বসে সেদিনের কাগজটা পড়ছিল। হঠাৎ উত্তেজিতভাবে সে বলল, দেখো সন্দীপ, আজকের পেপারে কি ভয়ঙ্কর খবর বেরিয়েছে। সন্দীপ দেখল খবরে লিখেছে কাল রাতে চিত্রশিল্পী অভিক চ্যাটার্জি তার বাসভবনে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। সকালে পরিচালিকা এসে দেখে ক্যানভাস, রং, তুলি, ইজেলের ওপর তিনি মৃত অবস্থায় মুখ থুবড়ে পড়ে আছেন। দেখে মনে হয় কোনো কারণে প্রচণ্ড ভয় পেয়ে তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেছে। অভিকবাবু পরিবারহীন জীবন কাটাতেন। এ বিষয়ে কোনো অভিযোগও থানায় জমা পড়েনি, তাই পুলিশ আপাতত এটা স্বাভাবিক মৃত্যু বলে মনে করছে। খবরটা পড়ে সন্দীপ একটা দীর্ঘশ্বাস ফেলে। তার কিছু করার আগেই প্রিয়া তাহলে অভিককে মানসিকভাবে অত্যাচার করে নিজের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। বেশ করেছে। সন্দীপ বুক পকেটে রাখা জুঁই ফুলগুলোতে আলতো চাপ দিল। মনে মনে বলল, আমি জানি এবার তোমার আত্মার মুক্তি ঘটবে। তুমি আর পুরনো বাড়ির টানে ফিরে আসবে না, কিন্তু আমি তোমাকে কোনোদিন ভুলব না প্রিয়া। আমার মনে চিরকালের জন্য তোমার প্রতি সহানুভূতি থাকবে। যেখানেই থাকো ভালো থাকো, শান্তিতে থাকো। এবার শুনবেন আজকে দ্বিতীয় গল্প, পাপঘর। গল্পটি পুরো শুনলে আশা করছি ভীষণ ভালো লাগবে, মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প। আসুন শুনে নি পাপঘর। বাড়িটা দেখছেন তো, কি অদ্ভুত, তাই না? জায়গাটার সঙ্গে একেবারেই যেন বেমানান। হঠাৎই পাশ থেকে কার যেন গলার আওয়াজে চমকে উঠল রানা। রানা মানে রানা মিত্র, বছর ৩৫ বয়স, কালো, ছোটখাটো, স্বাস্থ্যবান চেহারা। একসময়ের কলকাতা ময়দানে নাম করা ফুটবলার। মোহনবাগান, ইস্টবেঙ্গল ২ ক্লাবেই খেলেছে। এখন আর খেলে না। একটা স্কুটার অ্যাক্সিডেন্টে হাঁটুতে চোট পেয়ে খেলা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এখন একটা সরকারি স্কুলে চাকরি করে আর কলকাতায় একটা সেকেন্ড ডিভিশন টিমকে কোচিং করায়। হ্যাঁ, ও তখন অবাক হয়েই বাড়িটার দিকে তাকিয়েছিল। এই বাড়িটার কথাই ওকে রজতদা বলেছিল। রজতদাও ওদের স্কুলে চাকরি করেন, অনেক সিনিয়র টিচার। সামনের বছর রিটায়ার করবেন। খুবই ভালো মানুষ, কথাও বলেন বেশ রসিয়ে রসিয়ে। রানা গরমের ছুটিতে পাহাড়ে বেড়াতে যাবে শুনে বলেছিলেন, ওই তো, তোদের পাহাড়ে বেড়াতে যাওয়া মানেই তো শুধু দার্জিলিং, ভিড় আর ভিড়, রাস্তাঘাটে কলকাতার লোকজনদের ঠাসাঠাসি, দুদণ্ড শান্তিতে বসার উপায় পর্যন্ত নাই। ওখানে আবার কেউ যায় নাকি? তার চেয়ে বরং মনপেটুতে যা। মনপেটু একটা ছোট্ট পাহাড়ি শহর, শিয়ালকাটা রেঞ্জের কাছে। আলিপুরদুয়ার থেকে গাড়িতে ঘণ্টা 4 পথ। আগে খুব একটা কেউ যেত না, এখন অনেকে যায়। আর যে একবার যায় সেই যেন মুগ্ধ হয়ে যায়। প্রকৃতি এখানে যেন তার সৌন্দর্যের ডালি একেবারে উজাড় করে ঢেলে দিয়েছে। সত্যি তাই, মুগ্ধ রানাও হয়ে গেছে। গতকাল এখানে পৌঁছেই প্রতিটা মুহূর্ত যেন রজতদার কথার মর্মার্থটা হৃদয় দিয়েই উপলব্ধি করেছে। চারিদিকে বড় বড় পাহাড়, তারই মাঝে ছোট্ট ছবির মতো শহর, যেন আঠা দিয়ে অ্যালবামে লাগানো সব ছোট ছোট ঘরবাড়ি, অধিকাংশই কাঠের, তবে একটা দুটো পাকা বাড়িও আছে। গ্রামের ঠিক মাঝখানে 3টে ছোট ছোট রিসর্ট, বাগান টাগান নিয়ে সুন্দরভাবে সাজানো। নামগুলোও ভারী চমৎকার,
তিলং, রেবং, থেনাকুচি। এদের মধ্যে থেনাকুচিটাই সবচেয়ে সুন্দর, ঠিক যেন ছবির মতো। আদিবাসী ভাষায় থেনাকুচি মানেও তাই, ছবি। রানা এই থেনাকুচিতেই উঠেছে। থেনাকুচির সামনেই বেশ কিছুটা ফাঁকা জমি, একটু দূরে একটা ঝর্ণা, পানিয়েল ঝর্ণা। একটা উঁচু পাহাড়ের মাথায় জন্ম নিয়ে অনেকটা পথ পার হয়ে সামনে দিয়ে বয়ে গেছে। এর কিছুটা পরেই বিরাট একটা খাদ খাড়াভাবে নিচে নেমে গেছে, মোটামুটি 1000 ফুট নিচে। ফট করে নিচের দিকে তাকালে মাথাটা ঘুরে ওঠে। নিচেই রূপালী নদী, প্রচণ্ড খরস্রোতা, এঁকে বেঁকে পাহাড়ের কোলে কলি বয়ে যাচ্ছে। পানিয়েল ঝর্ণাটাও এখানে নদীটার সঙ্গে মিশেছে, একটা জলপ্রপাতের মতো সৃষ্টি করে ঝরঝর শব্দে নদীর বুকে আছড়ে পড়ছে। নদীর ধারে একটা মনাস্ট্রি, বিখ্যাত লাংফা মনাস্ট্রি। মনাস্ট্রির ভেতরে বিশাল ফুলের বাগান, রং বেরঙের ফুল আর অজস্র পাখিদের আনাগোনা। বাগানের মাঝেই উন্মুক্ত আকাশের নিচে ধ্যানমগ্ন বুদ্ধের বিশাল ব্রোঞ্জে মূর্তি। এই মূর্তিকে ঘিরে সব সময় লামাদের গম্ভীর অথচ সুরেলা কণ্ঠে মন্ত্রোচ্চারণের শব্দ, যেন এই কঠিন কঠোর পৃথিবী থেকে অনেক দূরে এক আশ্চর্য মায়াবী জগৎ। দেখে মনে হয় পৃথিবীর বুকে যদি এক টুকরো স্বর্গ কোথাও থাকে তা এইখানেই। তবে এসবই তো ঠিক আছে, রানা ভাবল, মনে মনে যেন বলেও উঠল, হ্যাঁ, ভদ্রলোক একদমই ঠিক কথা বলেছেন। সত্যি সত্যি বাড়িটা যেন এই জায়গাটার সঙ্গে বেমানান। কিন্তু এই ভদ্রলোকই বা কে, এলেনি বা কখন? কই, ও তো কিছুই বুঝতে পারেনি। ফর্সা লম্বা চেহারা, মাথায় একটা লাল রঙের নেপালি টুপি, টিকালো নাক, গালে কয়েকদিনের না কামানো দাড়ি, বড় বড় দুটো চোখ, কেমন যেন বিষণ্ণ দেখতে। বয়সে রানারই বয়সী হবে। রানাকে তাকাতে দেখে ভদ্রলোক এবারে একটু হাসলেন, মজা করেই যেন বলে উঠলেন, কি, আমি কে, কোথা থেকে এলাম, এই সব কথাই জানতে চাইছেন তো? আমার নাম সান্ধু সিং, তবে সবাই আমায় সাধু সিং বলেই ডাকে। নামটা শুনলে অবশ্য আমারই হাসি পায়। এ যেন অনেকটা কানা ছেলের নাম পদ্মলোচন। আগে এখানেই থাকতাম, এখন নীল পাহাড়ে থাকি। কিন্তু অনেক দিনের সম্পর্ক তো, তাই জায়গাটার মায়া কাটাতে পারি না। প্রতিদিনই সন্ধেবেলায় এখানে এসে বসি, তখন পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়, মনটা একটু ভারী ভারী লাগে। সে সময় আপনাদের মতো কাউকে দেখতে পেলে খুব ভালো লাগে। যেচে গিয়ে আলাপ করি, কথা বলে মনটা একটু হালকা করে দিই। কিন্তু আপনি আবার বিরক্ত হচ্ছেন না তো আমারই বকবকে? না না, বিরক্ত কেন হব? রানা বলল, উত্তর দিতে গিয়ে যেন প্রশ্ন করে উঠল, এখানে থাকতেন মানে এই বাড়িতেই থাকতেন বুঝি? কিন্তু বাড়িটা তো অন্ধকার কেন বলুন তো? এত সুন্দর জায়গা, এত ঝলমলের শহর, চারিপাশে এত আলো, অথচ বাড়িটাই ঠিক যেন একরাশ অন্ধকার, যেন এক জমাট বাঁধা দুঃখ। দেখে মনে হয় যেন ভূতর বাড়ি। আর নামটাও বড় অদ্ভুত, পাপঘর। কেন এমন অদ্ভুত নাম কেন? ভদ্রলোক আবার একটু হাসলেন, রানার কথাটাকে যেন সমর্থন করে উঠলেন, বললেন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, নামটা সত্যি সত্যিই বড় অদ্ভুত। অনেকেই এই প্রশ্নটা করে, ভূতের বাড়ির কথাটাও বলে, তবে তা কিন্তু নয়। আর হবেই বা কি করে? বাড়িটার ভেতরে তো থাম্বা লামার মূর্তি রয়েছে। যেখানে থাম্বা লামার মূর্তি আছে সেখানে ভূত থাকবেই বা কি করে? প্রতিদিন সকালে ওখানে থাম্বা লামার পুজো হয়। লাংফা মনাস্ট্রির লামারা সব আসে, অনেক মন্ত্রতন্ত্র পাঠ করে। কিন্তু সন্ধ্যের পর কেউ থাকে না। সদর দরজায় তালা দিয়ে লাংফায় ফিরে যায়। একটাও আলো জ্বলে না। কেন আলো জ্বলে না কেন? জিজ্ঞাসা করল। কেমন যেন অবাক হল। সাধু সিং এবারে কেমন যেন গম্ভীর হয়ে পড়লেন। ভারী গলায় জবাব দিলেন, সেটাই নাকি থাম্বা লামার নির্দেশ। উনি নাকি মঙ্গুন লামাকে স্বপ্নে এই কথাটাই বলেছেন। কিন্তু থাম্বা লামাকে সেটা আবার জানেন তো নাকি? থাম্বা লামা এই লংফা মোনাস্ট্রির প্রতিষ্ঠাতা লামা। লোকে বলে উনিও নাকি শাক্যমুনির মতো রাজবংশের সন্তান, কিন্তু ওনারও কুমার সিদ্ধার্থের মতো রাজঐশ্বর্য পছন্দ হয়নি, তাই মাত্র 20 বছর বয়সে সংসার ত্যাগ করেন।
এরপর টানা 10 বছর ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে শেষ পর্যন্ত বোধিগয়াতে এসে বৌদ্ধ সঙ্গে যোগদান করেন। এরও প্রায় বছর 5 পরে ওই সঙ্গ থেকে ওনাকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য এই অঞ্চলে পাঠানো হয়। উনি তখন মনপেটুতে এসে এই লাংফা মোনাস্ট্রিটা প্রতিষ্ঠা করেন। সেই সময়ে এই থাম্বালামাই নাকি বুদ্ধের একটা ছবি এঁকেছিলেন, আশীর্বাদক বুদ্ধ। ছবিটা নাকি ওনার চোখের জল আর বুকের রক্ত দিয়ে আঁকা। শুধু বুদ্ধিস্টদের কাছে নয়, ছবিটা সব ধর্মের মানুষের কাছে ছিল ঈশ্বরের মতোই পবিত্র। কিন্তু কয়েক বছর আগে ওটা হঠাৎ চুরি হয়ে গিয়েছে। হ্যাঁ, কাগজে পড়েছিলাম বটে। বলল। হঠাৎই ব্যাপারটা মনে পড়াতে বলে উঠল, এ নিয়ে তখন অনেক লেখালেখি হয়েছিল, কিন্তু ছবিটা কি আবার খুঁজে পাওয়া গেছে নাকি? সাধু সিং আবার যেন গম্ভীর হয়ে পড়লেন। অপ্রসন্ন গলায় উত্তর দিলেন, না, পাওয়া যায়নি। অনেক জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, ভারত সরকার থেকে ইন্টারপোলেরও সাহায্য নেওয়া হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। তবে এখন অবশ্য আমি সবই জানি। ছবিটা কে চুরি করেছে তাও জানি, কোথায় সেটা লুকিয়ে রেখেছে তাও জানি। ইচ্ছা করলে এখনই উদ্ধারও করে আনতে পারি, কিন্তু কিছুতেই ছবিটাকে স্পর্শ করার সাহস পাই না। আসলে সাধারণ মানুষদের কাছে ওটা যেমন পবিত্র, ঠিক তেমনি চোরা মার্কেটের লোকেদের কাছে ওইটা অসম্ভব দামি। তা প্রায় কয়েকশো কোটি টাকা তো হবেই। তবে কি জানেন তো, দোষ আমাদেরও আছে। লাংফা মোনাস্ট্রির মতো এমন একটা ইম্পর্ট্যান্ট হিস্টোরিক্যাল জায়গা, থাম্বালামার আঁকা ওইরকম মূল্যবান ছবি, তাকে রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থাই আমরা করিনি। বদমাশ লোকেরা তো এই সুযোগটা নেবেই, চুরি করবেই। তবে এখানেই শেষ নয়, পরে লাংফা মোনাস্ট্রি থেকে আরও একটা অমূল্য সম্পদ চুরি যায়, একটা 10 ক্যারেটের নীলকান্ত মণি। মণিটা নাকি থাম্বাল আমাদের রাজবংশের নিদর্শন। এখানে আসার সময় উনি ওটা সঙ্গে করে নিয়ে এসেছিলেন। কিন্তু কই কাগজে তো কিছুই বেরোয়নি। না, বেরোয়নি। মোনাস্ট্রি থেকেই ব্যাপারটা প্রকাশ করা হয়নি, কারণ কয়েকদিনের মধ্যেই মণিটা ফেরত পাওয়া যায়। চোর নিজেই ওটা ফেরত দিয়ে যায়। আর ওই চুরির ঘটনাটা কেন্দ্র করে এ বাড়িতে নেমে আসে চূড়ান্ত বিপর্যয়। কিন্তু সে অবশ্য অন্য গল্প, অন্য কাহিনী। বলতে গেলে অনেক সময় লাগবে। তাই সময় লাগবে? ততা সময় লাগুক না, আপনি বলুন। কৌতূহলের চোটে যেন প্রায় ফেটে পড়ল। এসব ঘটনা জানতে আমার খুব ভালো লাগে, খুব ইন্টারেস্টিং হয়। হ্যাঁ, তা ঠিক, এসব গল্প খুবই ইন্টারেস্টিং হয়। হঠাৎই যেন বিষণ্ণ হয়ে পড়লেন। আসলে এই বাড়িটা ছিল কমলজিৎ সিং বলে একজন ডাক্তারের। বাড়িটা কমল নিজেও তৈরি করেনি, একজনের কাছ থেকে কিনেছিল। একতলা কাঠের বাড়ি, পাশাপাশি দুটো ঘর, ছোট্ট ডাইনিং, ছোট্ট একটা উঠোন, উঠোনের মাঝেই কিচেন, একটু দূরে বাথরুম। উঠোনের শেষ মাথায় একটা শক্ত লোহার রেলিং। রেলিংটা পার হলেই বিশাল রূপনী নদীর খাদ। এমনিতে কমল রাঁচির ছেলে, তবে পড়াশোনা পাটনায়, পাটনা মেডিকেল কলেজের ছাত্র। এখানেই ডাক্তার হিসাবে কাজ করত। কিন্তু হঠাৎ একদিন চাকরিটা ছেড়ে দেয়। ছেড়ে দেয় মানে হাসপাতাল থেকে জোর করে ছাড়িয়ে দেওয়া হয়। ও নাকি এক অসাধু জাল ওষুধ চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিল। সেই সময় ওর স্ত্রী মংপি ওকে মনপেটুতে নিয়ে আসে। মংপিদের আদি বাড়ি মায়ানমারে, কিন্তু ওর জন্মকর্ম সবই মনপেটুতে। এখানে এসে কমল এই বাড়িটা কিনে চেম্বার খুলে বসে। খুব তাড়াতাড়ি ওর প্র্যাকটিস জমে যায়। ডাক্তার হিসাবেও ওর নাম চারিদিকে ছড়িয়ে পড়ে, লোকজনদের সঙ্গে চেনা জানাও বাড়ে। এরই মধ্যে একদিন ওর সঙ্গে অঙ্গেন লামার আলাপ হয়ে যায়। অঙ্গেন লামা তখন লাংফা মনাস্ট্রির প্রধান লামা, ওখানকার সর্বোচ্চ মঙ্ক। ঘটনার চক্রে সেদিন অঙ্গেন লামা শিলিগুড়িতে এক বৌদ্ধ সম্মেলনে যোগ দিয়ে মনপেটুতে ফিরছিলেন। এমনিতেই ওনার তখন বয়স হয়েছে, শরীরও কিছুদিন ধরে অসুস্থ, তাই ফেরার পথে আচমকা গাড়ির মধ্যে অজ্ঞান হয়ে যান। তা বৌদ্ধ সন্ন্যাসীরা সাধারণত এইরকম অসুস্থ হলে বাইরের কোনো চিকিৎসকের পরামর্শ নেয় না, নিজেরাই নিজেদের চিকিৎসা করে। তবে অঙ্গেন লামার ক্ষেত্রে তা কিন্তু হলো না। ওরা কমলকে ডেকে অসুস্থ মঙ্কের চিকিৎসার ভার দিল। কমলও এই দায়িত্ব পালনে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল। নিজের সমস্ত ডাক্তারি জ্ঞান বুদ্ধি শিক্ষা দিয়ে খুব তাড়াতাড়ি অঙ্গেন লামাকে একেবারে সম্পূর্ণ সুস্থ করে তুলল। স্বাভাবিকভাবে এরপরে ওর নাম যশ আরও 10 গুণ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। লাংফা মনাস্ট্রির সঙ্গে ওর ঘনিষ্ঠতা বাড়ল। ও অঙ্গেন লামার সঙ্গে দেখা করার জন্যে মাঝে মাঝেই মনাস্ট্রিতে যাওয়া শুরু করল। এইভাবেই হঠাৎই একদিন অঙ্গেন লামার ঘরে ও থাম্বালামার নীলকান্ত মণিটা দেখতে পেল।
মণিটা দেখা মাত্র কমলের ভেতর সেই লোভী নোংরা মানুষটা আবার যেন জেগে উঠল। ও অনেক চেষ্টা করেও নিজেকে দমাতে পারল না। পরদিনই শিলিগুড়ি গিয়ে মণিটার মতো একটা ঝুটো পাথর কিনে আনল। পাথরটার সঙ্গে মণিটার এতটাই মিল যে পাশাপাশি রাখলে কোনটা আসল কোনটা নকল তা বোঝাই মুশকিল। এরপরে ওর মোড অফ অপারেশন ঠিক করে নিল। প্রতিদিনই প্রায় ওই পাথরটা পকেটে নিয়ে ও সুযোগের অপেক্ষায় লাংফা মনাস্ট্রিতে যাতায়াত শুরু করল। একদিন সুযোগ এসেও গেল। অঙ্গেন লামা ওকে বসতে বলে কি যেন কি কাজে কিছুক্ষণের জন্যে ঘরের বাইরে গেলেন। কমল আর দেরি করল না, মুহূর্তেই পাথর দুটো পাল্টাপাল্টি করে নিল। এরই কয়েকদিন পরে ঘটল ওর জীবনের সবচেয়ে ট্র্যাজিক ঘটনা। কাপড় কেচে উঠোনে শুকোতে দেবার সময় কি জানি কিভাবে মংপি পা পিছলে উঠোনের শক্ত লোহার রেলিংটা ভেঙে রূপনীর খাদে আছড়ে পড়ল। না, এরপরে আর মংপিকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনাটা কমলকে যেন একেবারে ভেঙে চুরে শেষ করে দিল। এক চূড়ান্ত অপরাধ বোধ প্রতি মুহূর্তে ওকে যেন কুড়ে কুড়ে খেতে লাগল। ও যেন নিজেকে মংপির মৃত্যুর কারণ বলে মনে করতে লাগল। হতাশা, বেদনা, গ্লানিতে ও যেন ক্রমশ ব্যালেন্স হারিয়ে পাগলের মতো হয়ে উঠল। শেষে একদিন অনেক ভেবেচিন্তে অঙ্গেন লামার কাছে গিয়ে মুনিটা ফেরত দিয়ে সব অপরাধ স্বীকার করে ক্ষমা চাইল। সব শুনে অঙ্গেন লামা তো একেবারেই আকাশ থেকে পড়লেন। কি বলবেন কি করবেন তা বুঝে উঠতে পারলেন না, কিন্তু একটুও রাগ করলেন না, বরং স্মিত হেসে পরম স্নেহভরে কমলের গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে 2 দিন সময় চাইলেন। বললেন, তোমার এই অপরাধের ক্ষমা হয় না, কিন্তু ক্ষমা করাই বুদ্ধের ধর্ম। তাই আজ রাতে ধ্যানে আমি থাম্বা লামার সঙ্গে কথা বলবো, ধর্মের কথা ব্যাখ্যা করে এ সম্বন্ধে ওনার নির্দেশ চাইব। উনি যা নির্দেশ দেবেন তাই আমি অক্ষরে অক্ষরে পালন করব। কমল কিন্তু ওনাকেই 2 দিনও সময় দেয়নি, নিজেও অপেক্ষা করেনি। সেই রাতেই দীর্ঘ এক দানপত্র করে বাড়িটাকে লাংফা মোনাস্ট্রির নামে লিখে দিয়ে ঘরের সিলিংয়ে ফাঁস লাগিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। তারপর প্রায় 10 বছর বাড়িটা এমনিই পড়েছিল। অঙ্গেন লামার মৃত্যুর পর মঙ্গুন লামা লাংফার মঙ্ক হবার পর বাড়িটাতে পুজো পার্বণ করে ওখানে থাম্বা লামার মূর্তিটা প্রতিষ্ঠা করেন। বাড়িটার নামও উনি দেন পাপ ঘর। বলেন, যার যত পাপ আছে তা যদি থাম্বা লামার সামনে গিয়ে স্বীকার করে তবে সেই পাপ থেকে মুক্তি পাবে। তা বুঝলেন, অনেকেই ওখানে যায় তাদের পাপ মুক্তির জন্যে। আপনিও কাল যান না যদি কোনো পাপ থেকে মুক্তি পাবার ইচ্ছা থাকে, নইলে এমনিও বেড়াতে যেতে পারেন। সূর্য উদয়ের আগেই লাংফা থেকে লামারা সব চলে আসেন। বাড়িটার দরজাও খুলে দেওয়া হয়। হ্যাঁ, তা গেলেই হয়, পাপ আর কার না আছে। রানা বলল, একটু যেন গম্ভীর হয়ে পড়ল, কিন্তু পরক্ষণেই আরও কি যেন একটা বলতে গিয়ে পাশের দিকে তাকিয়ে কেমন যেন চমকে উঠল। আরে, এসব কথাও বলছে কাকে? কই, ওর কথা শোনার জন্যে তো আশেপাশে কেউ কোথাও নেই। চারিদিকটা তো একেবারেই ফাঁকা, শুধু জমাট বাঁধা অন্ধকারের মধ্যে এই অচেনা পরিবেশে বাড়িটার সামনে ও একা। তাহলে অথচ লোকটা তো এইখানেই ছিল, এক মুহূর্ত আগেই ছিল, ওর সঙ্গে এই বেঞ্চিটাতেই বসেছিল, পাশাপাশি বসেই কথা বলছিল। তাহলে কি ও ভুল দেখল? তবে কি রানা বেঞ্চির ওপর বসে বসেই ঘুমিয়ে পড়ে এই স্বপ্ন দেখছিল? হ্যাঁ, সেটাই হয়তো হবে। নইলে একটা মানুষ কি কখনো এত তাড়াতাড়ি চলে যেতে পারে নাকি? যেন হঠাৎ করেই অন্ধকারের মধ্যে মিশে গেল। আশ্চর্য, কিছু যেন ঠিক মতো বোঝা গেল না। পরদিন সকালে রানা যখন পাপ ঘরে গিয়ে পৌঁছালো তখনও সূর্য ওঠেনি, শুধু পূব আকাশ আবছা আবছা লাল হয়ে উঠতে শুরু করেছে। চারিদিক নিস্তব্ধ হয়ে আছে। প্রকৃতিরও এখন যেন ভালো করে ঘুম ভাঙেনি। সে যেন আধো ঘুম ঘুম অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে নড়াচড়া করছে, অথচ বিছানা ছেড়ে নামেনি।
পাখিরাও সব ঘুম ভাঙা চোখে কিচিরমিচির করে ডাকা শুরু করে দিয়েছে, কিন্তু বাসা ছাড়েনি। আস্তে আস্তে একটা হাওয়া বয়ে যাচ্ছে। মে মাসের গরমের সময়েও এই পাহাড়িয়া পরিবেশে রানার সর্বাঙ্গ যেন শিরশিরিয়ে উঠছে। তবে থাম্বাল আমার ঘরে কিন্তু এরই মধ্যে দিনের কাজ শুরু হয়ে গিয়েছে। প্রতিদিনের মতো লাংফা থেকে লামারা এসে পুজো অর্চনা আরম্ভ করে দিয়েছে। ধূপের ধোঁয়া, মন্ত্র উচ্চারণের শঙ্খ আর পবিত্র ঘণ্টার ধ্বনি ঘরের মোমবাতির নরম আলোর সঙ্গে মিলেমিশে চারিদিকে যেন এক মায়াবী জগৎ সৃষ্টি করেছে। থাম্বাল আমার মূর্তিটাকেও যেন একেবারে জীবন্ত বলে মনে হচ্ছে। উনি যেন করুণা ঘন দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছেন, যেন আশীর্বাদের ভঙ্গিতে সকলের সব পাপ নিজের হৃদয়ে গ্রহণ করে পৃথিবীকে মুক্ত করে চলেছেন। তাকিয়ে থাকতে থাকতে রানা ক্রমশ যেন আনমনা হয়ে পড়েছিল। থাম্বাল আমার প্রতি শ্রদ্ধায় ও যেন অভিভূত হয়ে যাচ্ছিল। মনটাও যেন এক পবিত্র অনুভূতিতে পূর্ণ হয়ে উঠছিল। ও যেন এই কঠিন কঠোর জগৎ ছেড়ে এক অজানা জগতের স্পর্শ পাচ্ছিল। তাই ঠিক কতক্ষণ যে এইভাবে বসেছিল তাও যেন খেয়াল করেনি। আচমকাই ওর যেন চমক ভাঙল থাম্বাল আমার পেছনের দেয়ালটার দিকে তাকিয়ে। ওখানে যেন একটা মানুষের ছবি টাঙানো রয়েছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, ঠিকই তো, সেটাই তো মনে হচ্ছে একটা লোক যেন হতাশ বিষদমগ্ন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রয়েছে, যেন করুণ মুখে ওকে কিছু একটা বলতে চাইছে। কিন্তু কে এই লোকটা? কী বা ওকে বলতে চাইছে? ছবিটাও যেন বড্ড চেনা চেনা লাগছে। এবারে প্রায় দৌড়েই ছবিটার সামনে গিয়ে দাঁড়ালো। অস্পষ্ট আলোতে ছবিটার দিকে তাকিয়ে কেমন যেন চমকে উঠল। হ্যাঁ, তাই তো, এই তো সেই লোকটা যার সঙ্গে গতকাল সারা সন্ধেটাও কথা বলে কাটিয়েছে। এই তো সেই লোকটা যে কমল সিংয়ের ট্র্যাজিক জীবনের গল্পটা বলেছে। কিন্তু ওই লোকটার ছবি এখানে কেন? মুহূর্তেই এক অজানো আশঙ্কাতে ওর বুকের ভেতরটা যেন ধুকধুক করে উঠল। সারা শরীরও যেন ঘামে ভিজে সপসপে হয়ে গেল। প্রবল তৃষ্ণায় ওর গলাটা শুকিয়ে যেন কাঠ হয়ে গেল। গাটাও কেমন যেন পাক দিয়ে উঠে মাথা ঘুরে মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হলো। ও প্রাণপণ চেষ্টায় নিজেকে সামলে নিল। তবে কি এই লোকটাই সেই দুর্ভাগা লোকটা নাকি, যার কথা ও নিজেই কালকে বলেছে? হ্যাঁ, তাই তো, ছবিটার তলায় তো বড় বড় করে লোকটার নামও লেখা রয়েছে, কমলজিৎ সিং সান্ধু। কিন্তু আরও যেন একটা কি লেখা রয়েছে লেখা রয়েছে, পৃথিবীর সবচেয়ে ঘৃণিত পাপী তার কৃতকর্মের জন্যে আপনার কাছে করজোরে ক্ষমা ভিক্ষা করছে। পৃথিবীর সবচেয়ে ঘৃণিত পাপী? ক্ষমা? লোকটাকে? কিন্তু এই পাপ পুণ্যের হিসেবটা করে কে? তা কি করা এতই সহজ? প্রত্যেকেরই তো পাপের ডালায় কিছু না কিছু পাপ জমা আছে। তবে তাছাড়া হতভাগ্য লোকটা তো নিজেই নিজেকে শাস্তি দিয়েছে। ভাবতেই রানার বুকের ভেতরটা এক অব্যক্ত বেদনায় মোচড় দিয়ে উঠল। গলার কাছটাও কেমন যেন ব্যথা ব্যথা করতে লাগলো। চোখ দুটোও নিজের অজান্তেই জলে ভরে গেল। ও এবারে খুব বিষণ্ণ মনে অচেনা অজানা অথচ গভীরভাবে জানা সেই বিদেহী আত্মার প্রতি ওর সহমর্মিতার একটা চাপা দীর্ঘশ্বাস ফেলল। তারপর মলিন মুখে খুবই ভারাক্রান্ত হৃদয়ে পাপঘর থেকে বেরিয়ে থেলাকুচি রিসোর্টের দিকে পা বাড়াল। তো বন্ধুরা, কেমন লাগলো দুটি হাড়হিম ভূতের গল্প? এরম ভূতের গল্প আরও শোনার জন্য রহস্য ডায়েরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।